যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি যে ঘটনাটা লিখব এই ঘটনার নাম হলো ভেদালা। আমি একদিন দাদুর মুখ থেকে তান্ত্রিক ডাকিনী ঘটনা শুনতে যে অনেক রাত হয়ে যায়, সেদিন আমি আর রাতে বাড়ি ফিরিনি। তাই দাদুর সাথে দাদুর বাড়িতে থেকে যাই। তখনই দাদুর সাথে আমি ঘুমাতে যাই। ঠিক তখনই আমি দেখতে পাই দাদু ঘুমের ঘরে চিৎকার করছে। আর আমি সেই সময় দাদুকে ডেকে বললাম, দাদু তুমি এভাবে চিৎকার করছো কেন? এবার দাদু আমাকে বলল, দাদু ভাই, আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখলাম, বুঝলে? আর এই স্বপ্নটা ছিল ঠিক এমন, একটা দানব আমাকে উদ্দেশ্য করে বলছে, আমি আবারও ফিরে এসেছি। এবার এই লক্ষ্মীপুর গ্রামকে আমি ধ্বংস করেই দেব, তারপর তোকে ধ্বংস করব। এই বলে একটা বিকট হাসি দিল। আর আমি রীতিমতো ভয় ঘুম থেকে উঠে চিৎকার করে উঠি। এবার আমি বললাম, দাদু তুমি কোন দানবের কথা বলছো, আর এই দানবের সাথে তোমার কিসের সম্পর্ক? এবার দাদু আমাকে বলল, দাদু ভাই তাহলে শোনো, তোমাকে বলছি। এই বলে দাদু ঘটনা শুরু করলো। ঘটনা শুরু হয় প্রায় বহু বছর আগে। বলছেন দাদু, আমি যখন কামরূপ কামাখ্যা থেকে ফিরে আসি তার বছর খানিক পর আমি একদিন আমার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলাম চায়ের দোকানে বসে বসে। ঠিক তখনই এক লোক এসে আমাকে বলল, অসীম তোর নামে একটা চিঠি আসছে। আমি তখন বললাম, আমার নামে আবার চিঠি পাঠালো কে কাকা? এবার সেই লোকটি বলল, লক্ষ্মীপুর গ্রাম থেকে নাকি, মনে হয় তোমার বন্ধু টন্ধু হবে হয়তো বা। এবার আমি বলে উঠলাম, কাকা তাহলে চিঠিটা একটু তাড়াতাড়ি দেন না, আমার বন্ধু জয় আমাকে অনেক বছর পর চিঠি লিখেছে। এবার কাকার কাছ থেকে চিঠিটা নিয়ে যখনই পড়তে যাব ঠিক তখনই চিঠিটা ঠিক এমন ভাবে লেখা ছিল, অসীম বন্ধু আমার, খুব বড় বিপদে পড়েছি। তুই চিঠি পাওয়া মাত্রই লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবি, খুব শীঘ্রই রওনা দিয়ে দিবি, আমার ঘোর বিপদ বন্ধু। তখন আমি আমার সাথে থাকা বন্ধুকে উদ্দেশ্য করে বললাম, বিধান এখান থেকে লক্ষ্মীপুর গ্রামে যেতে কত সময় লাগবে রে? তখন বিধান আমাকে বলল, তুই যদি কাল ওই রওনা দিস না তাহলে সন্ধ্যা ঘুরিয়ে আসবে রে। আর সে আরো বলল, কেন রে, লক্ষ্মীপুর গ্রামে আবার কি হয়েছে? তখন বললাম, আরে আমার এক বন্ধু আছে না জয়, অনেক বড় বিপদে পড়েছে, তাই আমাকে স্মরণ করছে, আমার যেতে হবে। এবার বিধান বলল, বন্ধু তুই একা একা যাবি? আমি বললাম, হ্যাঁ। তাহলে বন্ধু আমাকে নিয়ে যা না, আমিও যাবো। তখন আমি বললাম, না না না, তোর যেতে হবে না, আমি নিজে জানি না আমার জন্য কি বিপদ অপেক্ষা করছে। বিধান আবারও বলে উঠল, আমাকে নিয়ে যেতে তোরা তো চিন্তা করা লাগবে না, আমি নিজেই সুরক্ষা নিজেই করতে পারবো। এবার আমি আর কিছু না ভেবে বিধানকে বললাম, তাহলে চল আমরা এখনই রওনা দিব। এই কথা বলে আমরা লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর আমরা যখন গ্রামের খুব কাছাকাছি চলে আসি না, তখন অনেক সন্ধ্যা হয়ে যায়। আর কিছু সময় পর আমরা যখনই গ্রামের ভিতরে ঢুকতে যাবো ঠিক তখনই দেখতে পাই সেই গ্রামের ভিতরে কিছু ছায়া রীতিমতো ঘুরে বেড়াচ্ছে। আর বিকট হাসিতে গ্রামটি রীতিমতো বাঁধিয়ে রেখেছে চারিপাশটা। আর যখন বিধানকে কিছু বলতে যাব ঠিক তখনই দেখতে পায় বিধান সে কালো ছায়া দেখে এক দৃষ্টিতে রীতিমতো তাকিয়ে আছে সেই কালো ছায়ার দিকে। তখন আমি বিধানকে বললাম, কিরে বিধান, কি দেখছিস তুই এভাবে? হ্যাঁ। ঠিক সেই সময় বিধান আমাকে আরো অবাক করে দিয়ে বলল, তুই কি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, সামনে এতগুলো ছায়া, কালো কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। এবার আমি বিধানকে বললাম, কিরে তুইও দেখতে পাচ্ছিস নাকি সেই কালো ছায়াগুলোকে? বিধান এবার বলল, না দেখার কি আছে রে, এই তো দিব্যি দেখতে পাচ্ছি, আমার সামনে ঘোরাঘুরি করছে। এত কথা না বলে সে ছায়াগুলোর সাথে কি করবি সেটা ভাব। এবার আমি বলে উঠলাম, তুই এসব কিভাবে দেখতে পাচ্ছিস রে? বুঝতে পারলাম না তো, এগুলো তো কোনো সাধারণ মানুষ দেখতে পায় না। এবার বিধান আবার বলে উঠল, আমি কি তোকে বলেছি আমি কোনো সাধারণ মানুষ? আমি তো তোর মতো তান্ত্রিক। বিধান তান্ত্রিক আমি। এবার আমি আবারও বলে উঠলাম, কেমনে তুই আবার কিভাবে বিধান তান্ত্রিক হলি রে? বুঝতে পারলাম না তো। বিধান আবারও বলল, অসীম আমি কিভাবে তান্ত্রিক হলাম এটা তুই এখন না জানলেও পারবি। এদের সামনে তাকিয়ে দেখ, আমাদের ক্ষতির জন্য এগিয়ে আসছে কিন্তু কালো ছায়াগুলো। এবার যখন আমি সামনের দিকে তাকিয়ে দেখি তখন দেখতে পাই হাজার হাজার কালো কালো ছায়া আমাদের উপরে রীতিমতো ঝাঁপিয়ে পড়ছে। আর ঠিক তখনই আমি সাথে সাথে সানাম জিনকে স্মরণ করলাম। আর সাথে সাথে দেখতে পাই সানাম জিন চলে আসলো এবং সানামের সাথে আরো অন্যান্য জিন আছে। আর ওই দুজন সেই কালো ছায়ার উপরে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো। আর কিছুটা সময়ের মধ্যে দুজন ওদেরকে রীতিমতো শেষ করে ফেললো।
আর সালাম আমার সামনে এসে বলল, অসীম, তুমি এখানে কি করছো? বলে, এখানে কেন এসেছো? আমি সালামকে সমস্ত ঘটনা খুলে বললাম। এবার সালাম আমাকে বলল, অসীম, তুমি এখানে আসাটা ঠিক হয়নি। তবে এখানে আসার আগে ভালোভাবে খোঁজ নিয়ে আসতে হতো তোমাকে। আর তুমি তো জানো বিশাল কতখানি রাগী, আর বিশাল যদি জানতে পারে তাহলে তুমি বুঝতে পারছো কি হবে। এবার আমি বললাম, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম ওই লক্ষ্মীপুর গ্রামে যাব, যাওয়ার পর সবটা জানার পর বিশালকে জানাবো, কিন্তু এর আগেই তো এত কিছু হয়ে গেলাম, বুঝতে পারিনি। সালাম জিন এবার বলে উঠলো, সবটাই তো বুঝলাম। তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার বন্ধুর বাড়িতে চলে যাও, আমিও চলে যাচ্ছি, আর বিশালকে সব কিছু বলতে হবে। এই কথা বলে সালাম সেখান থেকে চলে যেতে নেবে। আর আমি সালামকে বললাম, সালাম, তোমার সাথে একটি অন্য জিনকে দেখলাম, সে কে? হ্যাঁ। এবার সালাম বলে উঠল, সত্যি তো, আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা। সে কে ছিল? আমাকে কেন সাহায্য করলো? এবার আমার কাছ থেকে বিধান বলে উঠল, সালাম সাহেব, আপনার আর কষ্ট করে খোঁজ নেওয়া লাগবে না। আপনি যে জিনকে খুঁজতে যাচ্ছেন না, সেটা হলো আমার প্রাণপ্রিয় বন্ধু, আমার আমার জানের বন্ধু নীরব জিন। হ্যাঁ। এবার নীরব জিন আমাদের সামনে এসে বলল, অসীম, আমি জানি তুমি আমাকে কি বলতে চাও, কিন্তু এখন এসব বলার সময় নেই। তুমি আগে তোমার বন্ধুর কাছে যাও আর তোমার বন্ধুদের সাহায্য করো, আর আমার সময় মতো তোমাকে সব বলবো। তাহলে এখন আমরা আসি, খুব দ্রুতই তোমার বন্ধুর কাছে চলে যাও। এই কথা বলে সালাম এবং নীরব জিন সেখান থেকে চলে গেল, আর আমরাও সে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। কিছু দূর যাওয়ার পর দেখতে পাই একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলল, আপনারা এই জয় তান্ত্রিকের বন্ধু? আমি তখন বললাম, হ্যাঁ। এবার সে বৃদ্ধ লোকটি বলে উঠল, তাহলে ভেতরে আসেন, ভেতরে আসেন। এই বলে সে বৃদ্ধ লোকটি আমাদেরকে নিয়ে সেই রুমে প্রবেশ করলো। আর রুমের ভিতরে প্রবেশ করতে দেখি জয়ের নিথর দেহটা পড়ে আছে। আর আমি সাথে সাথে জয়ের উদ্দেশ্য করে বলে উঠলাম, জয়ের কি হয়েছে? কি হয়েছে তোর? আর তোর এই অবস্থা কেন? কি করে হলো বলতো? এবার দেখতে পেলাম জয় আমাকে উদ্দেশ্য করে বলল, বন্ধু অসীম, আমার এই নির্মম পরিণতি করেছে শয়তান ভেদাল। তখন আমি জয়ের মুখে ভেদালের কথাটা শুনে বেশ ভয় পেয়ে যাই। আর ভয় পেয়ে বললাম, তুই 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 ভেদালকে কোথা থেকে পেলি রে? আর এই ভেদালায় তো তোকে মারার চেষ্টা করলো। কেন বা মারার চেষ্টা করলো বল না? জয় এবার আমাকে বলল, বন্ধু, তাহলে শোন, আমাদের এই লক্ষ্মীপুর গ্রামটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, অনেক ভালো ছিল এই গ্রামটা। কিন্তু এই গ্রামের উপরে একদিন হঠাৎ করে নেমে এলো এক মহামারী, নেমে আসলো এক মহামারী, আর সেই মহামারীতে আক্রান্ত হয়, সেই মারা যায়। আর যে আক্রান্ত হয়ে রোগীকে পোড়াতে যায়, তারা যেন এই মহামারী রোগে আক্রান্ত হয়ে যায়। এইভাবে চলতে চলতে আমাদের গ্রামের অর্ধেক মানুষই মারা যায় এবং অনেক ডাক্তার কবিরাজ আনা হয়, বৈদ্য নিয়ে আসা হয়, কিন্তু কেউ কিছু করতে পারেনি। হঠাৎ একদিন দুপুরবেলা আমার কাছে ওমর নামে একটা লোক আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে, জয় দাদা, তুমি তো গ্রামের পরিস্থিতির সব খোঁজ খবর রাখো। এবার আমি বললাম, হ্যাঁ ভাই, আমি তো কম চেষ্টা করলাম না এই গ্রামবাসীকে বাঁচানোর জন্য। এবার ওমর ভাই বলে উঠলো, জয়দা, যদি কেউ এই গ্রামকে বাঁচাতে পারে সে একমাত্র তুমি, আর তুমি চেষ্টা করলে এই গ্রামবাসীকে বাঁচানো সম্ভব। এবার আমি বলে উঠলাম, আমি কিভাবে বাঁচাবো? কোনো ডাক্তার কবিরাজ বৌদ্ধ এরা কি বাঁচাতে পারলো না? আমি কিভাবে বাঁচাবো? হ্যাঁ। তখন ওমর আমাকে বলে উঠলো, জয়দা, তোমরা তো ভুলে যাচ্ছ, তুমি তন্ত্রবিদ্যা জানো আর তুমি পারবা বাঁচাতে। এবার আমি বলে উঠলাম, আমি কিভাবে বাঁচাতে পারবো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি তুমি কি বলতে চাচ্ছ বলো তো? ওমর তখন বলে উঠলো, দাদা, তুমি ভেদালকে আহ্বান করো। আমি ওমরের মুখে এমন কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম আর চিৎকার করে বলে উঠলাম, তুমি কি করে জানলে ভেদাল বিষয়? হ্যাঁ, ভেদালার বিষয় তুমি কেমনে জানলে? আর তুমি কি জানো, হ্যাঁ, ভেদালা কেউ যদি আহ্বান করা হয় তাহলে এই পুরো গ্রামটা শ্মশানে পরিণত হবে। ওমর এবার বলল, জয়দা, আমি বইতে পড়েছি যে ভেদাল নরকবাসী আর ভেদালা মরা লাশ খায়। আর যদি ভেদালাকে এই গ্রামে আহ্বান করা হয় তাহলে এই গ্রামে যত মানুষ আছে সবাইকে খেয়ে ফেলবেও, আর এই গ্রাম আবার নতুন করে গড়ে উঠবে। আর যদি এছাড়া তোমার কাছে অন্য কোনো উপায় থাকে তাহলে তুমি সেটা করতে পারো। আর আমার মনে হয় ভেদালাকে আহ্বান করলে অনেক ভালো হবে। তাছাড়া ভেদালাকে এত ফেরত পাঠানো যায় সেটাও তো তুমি জানো। এবার আমি বলে উঠলাম,
তাছাড়া আমার কাছে তো আর কোনো উপায় নেই। সেটা ঠিক, কিন্তু ভেদালাকে আহ্বান করা একেবারে ঠিক হবে না, একেবারেই ঠিক হবে না। আর যদি ভেদালা একবার পৃথিবীতে এসে পড়ে, পৃথিবীর স্বাদ পেয়ে যায়, তাহলে কিন্তু ভেদালাকে কোনোভাবে পৃথিবী থেকে পাঠানো সম্ভব হবে না। আবারও সে ওমর বলে উঠল, আরে দাদা, কিছু হবে না, আগে আহ্বান তো করো। আমি তো বলছি কিছু হবে না, বিশ্বাস করো, কিছুই হবে না। আর আমি দরকার হলে অবশ্যই চেষ্টা করব, ওকে অবশ্য ওর পৃথিবীতে পাঠানোর চেষ্টা করব। এবার আমি ভেবে দেখলাম ভেদালাকে ফেরত পাঠানো যাবে, তাহলে গ্রামবাসীকে বাঁচানো যায়। এবার আমি ওমরকে বললাম, ওমর, তাহলে তুমি কালকে রাতে সময় মতো চলে এসো, আর আমি কালকে রাতে ভেদালাকে আহ্বান করব। এই কথা বলার পর ওমর নামের সেই লোকটা সেখান থেকে চলে যায়। আর পরের দিন ঠিক রাতের বেলা আমার কাছে এসে বলল, দাদা তাহলে এখনই চলো। আমি বললাম, ঠিক আছে চলো। এই কথা বলে ওমরকে নিয়ে গ্রামের মধ্যখানে চলে যাই, আর বট বৃক্ষের কাছে চলে যাই, আর সেই বট বৃক্ষের সামনে বসে ভেদালাকে আহ্বান করতে থাকি। আর কিছু সময় পর দেখতে পায় চারিদিকের পরিবেশটা কেমন যেন হয়ে গেল, আর হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল, আর আমার সামনে রীতিমতো মাটি ফাটা শুরু করলো। আর সেই মাটি ফাটার ভেতর থেকে বেরিয়ে আসলো একটা ভয়ঙ্কর দানব। আর দানব দেখতে এতটাই বিভৎস ছিল, আমি বোঝাতে পারবো না। দানবকে দেখে রীতিমতো আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আর দানবের পুরো শরীর দিয়ে রীতিমতো লোমে আবৃত ছিল, আর গা থেকে বিকট পচা দুর্গন্ধ বের হচ্ছিল, আর তার জিহ্বাটা ছিল মাটি ছুঁয়ে পড়বে, আর সেই জিহ্বা থেকে অজস্র পরিমাণে লালা বের হচ্ছিল। এবার ভেদালা অনেকটা রাগান্বিত হয়ে আমাকে বলল, কে আদম সন্তান, আমাকে কেন ডেকেছিস? তুই কি জানিস না আমি কি করতে পারি? তুই সেটা জানার পরেও আমাকে কেন ডেকেছিস? এবার আমি ভেদালাকে বলে উঠলাম, শোন ভেদালা, এই গ্রামের যত মরা দেহ আছে সেগুলো তুই একবারে খেয়ে শেষ করে ফেলবি, আর খেয়ে ফেলে আবার এখান থেকে ফিরে চলে যাবি, ঠিক আছে? ভেদালা যেন মরার আশের কথা শুনে অনেকটা খুশি হয়ে পড়লো, আর এক লাফ দিয়ে রীতিমতো গ্রামের মাঝখানে এসে পড়লো। আর গ্রামের ভেতরে যত লাশ ছিল সব লাশ দেবী সেই ঘুল পিশাচের মতো খেয়ে ফেললো, আর খাওয়ার পরে অনেকটা শক্তিশালী হয়ে উঠলো। কিন্তু আমি সেদিন ভেদালাকে তার গন্তব্যে কখনোই পাঠাতে পারতাম না, কারণ ভেদালাকে আহ্বান করতে হলে অমাবস্যার রাতে প্রয়োজন হয়, আর ভেদালাকে তার গন্তব্যে পাঠাতে হলে পূর্ণিমার রাতের প্রয়োজন হয়। আর সেদিন কোনো পূর্ণিমার রাতও ছিল না, পূর্ণিমার রাত ছিল ঠিক 4 দিন পর। আর আমি ওমরকে বললাম, ওমর, তোমার কথা মতো ভেদালাকে তো আহ্বান করলাম, আর ভেদালাকে তো মনা দেহগুলো খাইয়েও ফেলেছি, কিন্তু এখন ভেদালাকে তো আমি ফেরত পাঠাতে পারবো না। এই ভেদালাকে পাঠাতে হলে 4 দিনের প্রয়োজন হবে, আর এই 4 দিনের ভেতরে যদি ভেদালাকে জীবিত মানুষের স্বাদ পেয়ে যায়, তাহলে কিন্তু এই ভেদালাকে আর কখনোই পাঠানো সম্ভব হবে না। এবার ওমর আমাকে বলল, আচ্ছা জয়দা, ঠিক আছে, আমি 4 দিন গ্রামবাসীকে সবাইকে বলে দেবো সন্ধ্যার পরে এই গ্রাম থেকে যেন কোনোভাবেই বের না হয়, আর তুমি এই 4 দিন ভেদালাকে তার জায়গায় ফেরত পাঠিয়ে দাও, কেমন? এই কথা বলে ওমর সেখান থেকে চলে যায়, আর আমিও সেখান থেকে চলে আসি। আর এইভাবে 4টা দিন কেটে যায়, আর 4 দিন পর পূর্ণিমার রাত চলে আসে। এবার আমি গ্রামের ভিতরে একটা বট বৃক্ষের সামনে বসে যজ্ঞের আয়োজন করি, আর আমি যজ্ঞ করতে বসে যাই। এভাবে অনেকক্ষণ সময় যজ্ঞ করার পর হঠাৎ করে আমার কেমন জানি কাল বৈশাখী ঝড় শুরু হলে যেরকম হয় সেরকম হলো, আর ভেদালা কোথা থেকে উড়ে এসে আমার কাছে আসলো, আর আমাকে বলল, এই তান্ত্রিক, মন্ত্র পড়া বন্ধ কর, আমি এখান থেকে যাব না। এই মন্ত্র পড়া বন্ধ কর, আর তার না হলে তোর অনেক খারাপ হয়ে যাবে। এই কথা বলে চিৎকার করে উঠলো। ঠিক সেই সময় আমার যজ্ঞের আগুন দুটা রীতিমতো পাকিয়ে এসে পড়লো, আর মুহূর্তে আমার যজ্ঞটা নষ্ট হয়ে গেল। আর ঠিক সেই সুযোগে ভেদালা পালানোর সুযোগ পেয়ে যায়, আর পালানোর আগে আমার উপর আক্রমণ করে বসে, আমাকে অনেকটা আহত করে ফেলে, আর ওমরকে সেখানেই মেরে ফেলে, আর সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমি তোমাকে এই গ্রামে আসার জন্য চিঠি লিখলাম, এরপর তুমি তো সবই জানো। আমি সবকিছু শুনে জয়কে বললাম, জয়, তুমি কাজটা একদম ঠিক করো না, একদম না। তুমি জানতে এই যজ্ঞের আগুনে যদি কোনো জীবিত প্রাণী ও মানুষ যদি পড়ে যায়, তাহলে সে যজ্ঞ সেখানে নষ্ট হয়ে যায়। তুমি এটা জানার পরেও এই কাজটা কেন করতে গেলে সেই বট বৃক্ষের নিচে? আচ্ছা যাই হোক, ভুল যেহেতু করে ফেলেছো, বাদ দাও। এবার আমি চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। আর এই হলো আমার বন্ধু বিধান, সেও কিন্তু অনেক বড় মাপের তা আছে।
দেখি আমরা দুজন মিলে তোমার ভেদালাকে নরকে বানাতে পারি কিনা। এই কথা বলে আমরা ঝাড় ঝাড় মতো করে বসে বললাম আর ভাবছিলাম যে কি করব, এই ভেদালাকে কিভাবে পাঠানো সম্ভব হবে। তো যাই হোক, আর আমি কিছুটা সময় পর বিশাল জিনকে আহ্বান করলাম, আর আমি বুঝতে পারলাম যে বিশাল জিন আমার কাছে আসছে। আর বিশাল জিন যখন আমার কাছে আসলো তখন পুরো ঘরটা যেন মিষ্টি সুগন্ধিতে ভরে গেল, আর পরিবেশটা যেন আলোকিত হয়ে গেল, আর আকাশ পাতাল ভেঙে যেন আলোক রশ্মি নেমে আসলো আমার কাছে। আর আমার ভেতর থেকে বেরিয়ে আসে আমার প্রাণপ্রিয় বন্ধু বিশাল জিন। বিশাল আমার কাছে এসে বলল, বন্ধু অসীম, আমাকে কেন ডেকেছ বলো। এবার আমি বিশালকে বললাম, বিশাল, আমার বন্ধু জয়, আর এই জয়ের সাথে এত কিছু হয়ে গেছে। বিশাল সবকিছু শুনে আমাকে বলল, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি একটু খোঁজ খবর নিয়ে আসছি। এই কথা বলে বিশাল সেখান থেকে চলে গেল। আর কিছু সময় পর বিশাল আমার কাছে এসে বলল, অসীম, আমি এতটুকু খোঁজ নিয়ে আসতে পেরেছি যে শেষ শয়তান ভেদালা এখন অনেকটাই শক্তিশালী হয়ে গেছে। আর শক্তিশালী হয়ে ওঠার কারণ তোমার বন্ধু জয় যেদিন ভেদালাকে তার রাজ্যে পাঠানোর জন্য যজ্ঞ করেছিল না, সেদিন ওমর নামে এক লোককে নিয়ে গেছিল, তোমার মনে আছে তো? আর সেই ওমরকে বেড়ে খেয়ে ফেলে, আর সেখান থেকে ভেদালাকে জীবিত মানুষের স্বাদ পেয়ে যায়, আর সেখান থেকে জীবিত মানুষের উপরে আক্রমণ শুরু করলো, আর এভাবে অনেক জীবিত মানুষকে খেয়ে ফেলে। এখন ভেদালা অনেক শক্তিশালী হয়ে উঠেছে, অনেক। আর এখন ভেদালা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে ওকে হারানো অনেক কষ্ট হয়ে যাবে, অনেক। কিন্তু অসীম, তুমি কোনো ভয় পেও না, আর এই ভেদালাকে আমি আগামী পূর্ণিমার রাতে বন্দি করব, তা না হলে কিন্তু এই পুরো গ্রাম ধ্বংস করে দিবে ও। আর এই ভেদালাকে বন্দি করার জন্য যা যা করতে হবে আমি তোমাকে সব বলে দেব। তাহলে এখন আমি আসি। এই বলে বিশাল জিন সেখান থেকে চলে যায়। আর বিশাল সেখান থেকে চলে যাওয়ার পর আমি অনেকটা চিন্তায় পড়ে যাই, কারণ এই পূর্ণিমার রাত আসতে এখনো 15 দিন বাকি আছে। আর এই 15 দিনের ভেতরে যদি জানি না কি হবে, আর এই গ্রামে কি হতে পারে বা কি হবে, এই ভাবতে ভাবতে আমি একটা সময় ঘুমিয়ে পড়ি। আর তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে বিধান আর আমি দুজনে গ্রামে ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। আর অনেকটা দূরে যাওয়ার পর একটা জঙ্গল দেখতে পাই, আর সেই জঙ্গলের ভেতরে একটা পচা দুর্গন্ধ ভেসে আসছিল। আর আমরা সেই দুর্গন্ধর অনুসরণ করে তার পিছু যেতে শুরু করলাম। আর তখনই আমরা জঙ্গলের কাছে পৌঁছে যাই। ঠিক তখনই দেখতে পাই জঙ্গলের সামনে চারিদিকে মরা কঙ্কাল পড়ে আছে রীতিমতো। আর আমরা যখন সেখান থেকে ভেতরে ঢুকতে যাব, ঠিক তখনই দেখতে পাই এক বিশাল আকারের দানব জঙ্গলের ভেতরে শুয়ে আছে। আর দানবটা দেখতে এতটাই বিভৎস, যেটা দেখে আমি আর বিধান দুজনে বিকট একটা চিৎকার দিয়ে উঠলাম। আর ভাবতে থাকি, এটা আমি কি দেখলাম, এইটা আমরা কি দেখলাম। ঠিক সেই সময় বিশাল আবার মাথা থেকে বলে উঠলো, অসীম, তুমি এখনই ওখান থেকে চলে আসো, তা না হলে অনেক বড় বিপদে পড়ে যেতে পারো। এই কথা শোনার পর আমি আর বিধান সেখান থেকে চলে আসি, আর বাসায় এসে বিশালকে আহ্বান করতে থাকি। কিছু সময় পর বিশাল আবারও এসে আমাকে উদ্দেশ্য করে বলল, অসীম, কেন ডেকেছ আমায়? আমি না তোমাকে বলেছিলাম এই পূর্ণিমার রাত ছাড়া এই বেদালাকে কোনো মতে পরাস্ত করা যাবে না? তারপরে তুমি কেন এই জঙ্গলের উদ্দেশ্যে গিয়েছিলে? এবার আমি বললাম, আমি তো বুঝতে পারিনি যে এই শয়তান ভেদালা এই জঙ্গলের ভিতরে থাকবে। আচ্ছা বিশাল, আমরা যে কোনো মতে এই গ্রামবাসীকে ভেদালার হাত থেকে কোনোভাবে বাঁচাতে পারবো না? বিশাল তখন বলল, হ্যাঁ পারবো, কিন্তু তার জন্য আমাদের সময় লাগবে, সেই সময় অপেক্ষা করতে হবে। আর তোমাকে একটা কথা বলি, তুমি আর বিধান এই দুজন এই পুরো গ্রামকে বন্ধ করে দিবে, যাতে করে ওই শয়তান ভেদালা এই গ্রামের ভেতরে আর ঢুকতে না পারে। এছাড়া তোমরা আর কোনো কিছুই করবে না। এখন আমি আসি। এই কথা বলে বিশাল সেখান থেকে চলে গেল, আর আমি ও বিধান দুজন বিদেশে পুরো গ্রামটাকে বন্ধ করে ফেললাম। এভাবে 15টা দিন কেটে গেল, আর চলে আসলো সে পূর্ণিমার রাত। আর আমরা ভেদালাকে বন্দি করার জন্য একটা ফাঁকা জায়গা করে সেখানে যজ্ঞের আয়োজন করতে লাগলাম। আর আমরা সব আয়োজন করা হয়ে যাওয়ার পর আমরা যজ্ঞে বসে পড়ি, আর আমরা যজ্ঞ করতে থাকি, কিন্তু ভেদালার কোনো খোঁজ খবর নেই।
হঠাৎ করে পরিবেশটা কেমন যেন হয়ে গেল, আর চারিদিকটা কেমন যেন কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। এমন ভয়ঙ্কর ঝড় আমি আগে কখনো দেখিনি। কেমন যেন চারিদিক গাছপালা উপরে পড়ে যাবে এরকম, আর পাশে থাকা যত মানুষ আছে সবগুলো যেন বাতাসের সাথে ভাসতে থাকলো। এভাবে অনেকক্ষণ জোর হতে থাকে। সময় ঝড়ের সাথে রীতিমতো পচা দুর্গন্ধ ভেসে আসতে শুরু করলো, আর দেখতে পাই সেই জঙ্গলের ভেতর থেকে একটা বিশাল দানবীয় আকার দানব যেন বেরিয়ে আসছে, আর আমাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেড়ে জানোরে বাচ্চা, তোরা আমাকে কেন বন্দি করতে এসেছিস? তোদেরকে একটু ভয় নেই? মৃত্যুর ভয় নেই? যদি ভয় না থাকে তাহলে আজকে আমার হাতে তোদের মৃত্যু হবে। এই কথা বলে বেদানা আমার দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক সেই সময় দেখতে পায় মাটি যেন ফাটল ধরা শুরু করলো, আর ফাটলে রীতিমতো বিশাল বড় একটা গর্ত হয়ে গেল, আর সেই গর্ত থেকে রীতিমতো আগুনের শিখা উজ্জ্বল হয়ে উঠলো, আর ওর ভিতর থেকে সেই দানবটি অর্থাৎ বেদানা তলিয়ে যেতে লাগলো। ঠিক সেই সময় আমাদের অগ্নিকুণ্ড করে একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়লো, আর নিজের জীবন রীতিমতো অগ্নিকুণ্ডে উৎসর্গ করলো। আর আমরা দেখতে পাই সে দানবটা ছাড়া পেয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো, আর আমাকে তুলে ধরে আছাড় মারলো, আর বিধানকে রীতিমতো তুলে ছুঁড়ে মারলো। এভাবে আমাকে একবার আর বিধানকে অনেকক্ষণ ধরে মারতে থাকলো। ঠিক সেই সময় যাব চারিদিকে রীতিমতো আলোকিত হয়ে উঠলো, আর পুরো জায়গাটা কেমন যেন সুগন্ধিতে ভরে গেল, আর চারিদিকে এতটাই আলোকিত হয়ে গেল যে আকাশ যেন দেখা যাচ্ছিল না, সাদায় চারিদিকটা ভরে গেল, এবং আলোক রশ্মি যেন নেমে এলো, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো আমার প্রাণ প্রিয় বন্ধু বিশাল জিন। আর বিশালের সাথে আসলো নীরব এবং বিশাল দুজন বিলে ভেদানার উপরে ঝাঁপিয়ে পড়লো, আর ভেদানাকে অনেক জোরে রীতিমতো ফেলে দেয়, আর আমাকে উদ্দেশ্য করে বললো, এই কুয়া এখনই বন্ধ করে দাও, যাতে করে শয়তান বেদানা এই কুয়া থেকে আর কখনো উঠতে না পারে। আমি আর বিধান আর কোনো উপায় না পেয়ে সাথে কুয়োর মুখটা বন্ধ করে দিই এবং চারিদিকে গন্ডি কেলি, যাতে করে এই গন্ডির ভেতরে কোনো মানুষ পশু পাখি ঢুকতে না পারে। বেদানাকে বন্দি করে আমরা পরের দিন গ্রামবাসীদের সব এক জায়গায় করি, এবং এরপর বলে দিই এই শয়তান বেদানাকে আমরা এই কুয়োর ভিতরে বন্দি করেছি, আর আপনারা এই কুয়োর আশেপাশে কখনো আসবেন না। যদি আপনারা আসেন তাহলে এই বেদানা আবারও জীবিত হয়ে উঠবে, আবারও এই গ্রামের উপর বরণ তাণ্ডব চালাবে। এই কথা বলে আমরা সেখান থেকে চলে আসি। এরপর অনেক বছর কেটে গেছে। তারপর একটা স্বপ্ন দেখলাম, বুঝলি দাদু ভাই, আমাদের কালকে সকালে ওই গ্রামে যেতে হবে আবারও, তা না হলে আমরা আর বাঁচাতে পারবো না, কাউকে বাঁচাতে পারবো না, গ্রামের সবাই মারা যাবে। বেদানার গল্পটি শোনার পর আমার অনেক ভয় লাগতে শুরু করলো। ঠিক তখনই দাদু আমাকে বললেন, দাদু ভাই, তুমি এখনো ঘুমিয়ে পড়ো, আমার বন্ধুকে আমি ডাকবো, আর আমার বন্ধুকে সমস্ত ঘটনা খুলে বলতে হবে যে আবার লক্ষ্মীপুর গ্রামে সে বেদানার শয়তান ফিরে এসেছে, প্রতিশোধ নিতে হবে। আমি দাদুকে ভয় বললাম, আচ্ছা দাদু, ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি। এই কথা বলে আমি সেখানে ঘুমিয়ে যাওয়ার জন্য ভান করতে থাকি। ঠিক সেই সময় দাদুকে দেখতে পাই দাদু বাইরে গিয়ে স্নান সেরে এসে মনে মনে তার বন্ধুকে ডাকতে থাকলো। ঠিক তখনই আমি বুঝতে পারি যে চারিদিকে কেমন যেন একটা অলৌকিক ব্যাপার স্যাপার ঘটছে, আর পুরো ঘরটা কেমন যেন একটা অদ্ভুত মিষ্টি সুঘ্রাণে ভরে উঠল, আর একটা বিকট জোরে আওয়াজ করে আকাশ ভেঙে একটা আলোক রশ্মি যেন দাদুর ঘরে নেমে এলো, আর সেই আলোক রশ্মি থেকে বেরিয়ে আসলো একটা সুন্দর যুবক ছেলে। সেই ছেলেটা দেখতে এতটাই সুন্দর ছিল যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর সেই ছেলেটা অসীম দাদুর কাছে এসে বলল, অসীম, তুমি এই অসময়ে আমাকে ডাকলে কেন? অসীম দাদু একটু কাঁপা গলায় বললেন, বন্ধু, বিশাল অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আবারও বেদানা ফিরে এসেছে, আর ওই গ্রামের উপরে কিন্তু মরণ তাণ্ডব চালানো শুরু করবে। তখন বিশাল বলে উঠল, এই শয়তান আবার ফিরে এসেছে? মানে কি? এই শয়তান বেদানা কখনোই এই ঝড় ভিতর থেকে বের হতে পারবে না। এটা কিভাবে বের হলো? আচ্ছা বন্ধু, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি খোঁজ খবর নিয়ে আসছি।
কি করে এই শয়তান বের হলো। এই কথা বলে বিশাল জিন সেখান থেকে চলে যায়। আর অসীম দাদু হাতে একটা রুদ্রাক্ষের বানা নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকলো। ঠিক তখনই আমরা বাইরে চিৎকারের আওয়াজ শুনতে পাই, আর দাদু সেই চিৎকারের আওয়াজটা শুনে ঠিক বাইরে বেরিয়ে যায়। আর আমিও দাদুর সাথে সাথে বাইরে বেরিয়ে যাই। আর বের হয়ে দেখতে পাই দাদুর বাড়ির সামনে অনেক মানুষের ভিড় জমে আছে, আর তারা কান্নাকাটি করছে। আর এর ভেতরে একটা বয়স্ক লোক এসে দাদুকে কাঁপা কাঁপা গলায় বলল, অসীম দাদা, সে আবারও ফিরে এসেছে আর আমাদের গ্রামের মরণ তাণ্ডব চালানো শুরু করেছে। অসীম দাদা, আপনি বাঁচান আমাদের, এই গ্রামকে আমাদেরকে বাঁচান। আবারও শ্মশানে পরিণত হচ্ছে এই গ্রামটা। দয়া করে আপনি আমাদের সাথে আছেন, সাথে আসেন। এবার অসীম দাদু বলল, আহা পলাশ, কান্না করবেন না, কান্না করবেন না। আমি জানি সে শয়তান আবারও ফিরে এসেছে। আপনারা না আসলেও আমি আগামীকাল আপনাদের গ্রামে অবশ্যই যেতাম। আপনারা এসেছেন, অনেক ভালো হয়েছে। আপনারা এখন আপনাদের গ্রামে ফিরে যান। আমি কালকে সকালে আপনাদের গ্রামে আসবো, কেমন? আর আমার সাথে আমার বন্ধুকে নিয়ে আসবো। তাহলে আপনারা এখন গ্রাম ফিরে যান। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের গ্রাম থেকে সন্ধ্যার পর কেউ যেন ঘর থেকে বের না হয়, এই জিনিসটা সবাইকে বলে দেবেন। এই কথা বলার পরে গ্রামবাসী সেখান থেকে চলে যায়। আর দাদু আর আমি ঘরে ফিরে আসি। আর দাদু আমাকে বলল, দাদু ভাই, তুমি তাহলে এখন বাড়ি চলে যাও, ঠিক আছে? আর আমি লক্ষ্মীপুর গ্রামটাকে রক্ষা করে এসে তোমাকে সমস্ত ঘটনা বলবো। আমি দাদুকে বললাম, দাদু আমিও যাব তোমার সাথে সেই লক্ষ্মীপুর গ্রামে। এবার দাদু আমাকে একটা ধমক দিয়ে বলল, ইমন, তোমাকে যেটা বলছি সেটা করো। আমি তোমাকে কখনো ওই গ্রামে নিয়ে যেতে পারবো না, কখনো না। কারণ ওই শয়তান ভেদালা অনেক বেশি শক্তিশালী। জানি না আমি ওই গ্রামে গেলে বেঁচে ফিরতে পারবো কিনা, তবে এতটুকু মনে রেখো, আমি যদি ফিরে আসি তাহলে তুমি অবশ্যই সবটাই জানতে পারবে। অযথা তুমি জেদ করবে না, ঠিক আছে? তুমি এখনই তোমার বাড়ি ফিরে যাও। আমিও বাড়ি ফিরে আসি মন খারাপ করে। এভাবে প্রায় একটা মাস কেটে গেল। 1 মাস পরে আমি জানতে পারলাম অসীম দাদু ফিরে এসেছে। আমি আর দেরি না করে অসীম দাদুর বাড়িতে চলে যাই। লক্ষ্মীপুর গ্রামকে দাদু কি বাঁচাতে পেরেছে কিনা সেটা জানার জন্য আমি যখন অসীম দাদুর বাড়িতে যেয়ে উপস্থিত হলাম, তখন অসীম দাদুকে দেখে আমি রীতিমতো কান্নাকাটি করা শুরু করে দিই। কারণ অসীম দাদু অনেকটাই অসুস্থ, আর অসীম দাদুর শরীরে অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। এতটাই বিভৎস যে কোনো মানুষ দেখলেই কান্না করে বসবে। ঠিক আমিও কান্না করে বলছিলাম। এবার আমি কান্না মুখে বললাম, দাদু তোমার এই অবস্থা কি করে হলো? দাদু আমাকে দেখে একটা মৃদু হাসি দিয়ে বললেন, দাদু ভাই এসেছিস? বস এখানে, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। এবার আমি বললাম, দাদু তোমার এমন অবস্থা হলো কি করে, প্লিজ বলো না। এবার দাদু আমাকে বলল, শোন বলছি, সেদিন যখন তুমি আমার বাড়ি থেকে চলে যাও না, আর আমি আমার রুমে অপেক্ষা করতে থাকি, অনেকটা সময় পর বিশাল এসে আমাকে বলল, অসীম বন্ধু, তুমি যে স্বপ্নটা দেখেছো ওটা আসলে সত্যি ছিল। এবার আমি বিশালকে বললাম, বিশাল, তুমি চলে যাওয়ার পর লক্ষ্মীপুর গ্রাম থেকে আর লোক এসেছিল, আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আর আমি ওকে বলেছি আমি আগামীকাল যাব। এই কথা বলে আমি চুপ হয়ে যাই, আর দেখতে পাই বিশাল একটা দুশ্চিন্তার ভেতরে চলে গেছে। আমি বিশালকে উদ্দেশ্য করে বললাম, বিশাল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি চিন্তায় আছো। কি হয়েছে? আর এই শয়তান ভেদালা কিভাবে মুক্তি পেল বলো তো? হ্যাঁ। এবার বিশাল আমাকে বলল, অসীম তুমি ও বেদাল যেভাবে ওই কুয়ার ভেতরে বন্দি করেছিলে, ওই কুয়ার ভেতর থেকে শয়তান ভেদালা কখনো মুক্তি পাবে না। কিন্তু শয়তান ভেদালা কিভাবে মুক্তি পেল এটা জানতে চাও তো? শয়তান ভেদালা মুক্তি পায়নি, ভেদালাকে মুক্ত করেছে। এবার আমি বললাম, শয়তান ভেদালাকে মুক্ত করেছে মানে বুঝলাম না, কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, কে মুক্ত করেছে ওকে? আর সে কি জানতো না যে ভেদানের মুক্ত করলে রীতিমতো লক্ষ্মীপুর গ্রাম শ্মশান হয়ে যাবে? এইটা জানার পরেও ওই শয়তান ভেদালাকে কে মুক্তি করলো? হ্যাঁ, বিশাল আমাকে বলল, অসীম, ওই শয়তান ভেদালা যে মুক্ত করেছে সে জানতো যে শয়তান ভেদালাকে মুক্ত করলে লক্ষ্মীপুর গ্রাম পুরো শ্মশানে পরিণত হবে। এইটা জেনে ওই ভেদালাকে মুক্ত করেছে।
আর মুক্ত করার পেছনে একটা রহস্য আছে, যে রহস্যটা আমি জেনে এসেছি, আর ওই রহস্যটাকে তোমার জানতে হবে। আর তা না হলে কিন্তু লক্ষ্মীপুর গ্রামের সাথে আরো 5টা গ্রাম ধ্বংস হয়ে যাবে, যেটা আমাদেরকে জীবন বাজি রেখে বাঁচাতে হবে। আর আমি বললাম, বিশাল, এই রহস্যটার বানেটা কি বলতো? বিশাল তখন বলল, অসীম, শোনো তাহলে পুরোটা। কয়েক মাস আগে লক্ষ্মীপুর গ্রামে এক কাপালিক তান্ত্রিক শ্মশানে তার আস্তানা করে বসে। আর কাপালিক জানতো যে লক্ষ্মীপুর গ্রামে ভয়ঙ্কর শয়তান বেদানাকে বন্দি করেছে। এটা জেনেও ওই দিকে কোনো মাথা ঘামায়নি, কারণ কাপালিক শুধু তার সাধনা করে ওই গ্রাম থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু লক্ষ্মীপুর গ্রামবাসী কাপালিককে সাধনা পূর্ণ করতে দেয়নি। একদিন গভীর রাতে কাপালিকে বসে সাধনায় মগ্ন ছিল। সেই সময় লক্ষ্মীপুর গ্রামবাসী সেই শ্মশান পথ দিয়ে বাড়ি ফিরছিল, আর তখনই ওরা দেখতে পায় তান্ত্রিক সামনে আগুন জ্বালিয়ে বসে সাধনা করছে। এটা গ্রামবাসী দেখার পর সেই তান্ত্রিকের উপরে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে, আর তান্ত্রিক কি গণপিটনে দেয়, আর তান্ত্রিক সেই গ্রাম থেকে বের করে দেয়। তান্ত্রিক গ্রাম থেকে বের হয়ে যাওয়ার পর সেই কাপালিক তান্ত্রিক অনেকটাই রেগে যায়, আর সে কাপালিক তান্ত্রিকের বনে বনে সিদ্ধান্ত নেয় যে লক্ষ্মীপুর গ্রামকে সে শ্মশানে পরিণত করবে। সেজন্যই তান্ত্রিক কাপালিক সে কুয়ার সামনে যে বেদানাকে মুক্ত করে, আর বেদানা সে কুয়ার থেকে বেরিয়ে এসে সর্বপ্রথম তান্ত্রিকের উপর আক্রমণ করে বসে, আর তান্ত্রিককে শেষ করে বেদানা পাশের গ্রামে চলে যায়। পাশের গ্রামে চলে যাওয়ার কারণ, অনেক বছর বেদানার বন্ধু থাকাতে ওর কোনো শক্তি ছিল না। বেদানার প্রথম শক্তির প্রয়োজন ছিল, আর বেদানা যদি লক্ষ্মীপুর গ্রামের উপর আক্রমণ করত, তাহলে তুমি তো জানতে পারতে, আর তুমি জানলে খুব সহজে বেদানাকে বন্দি করতে পারতে। সেটা বেদানা জানতো। সেজন্যই বেদানা লক্ষ্মীপুর গ্রাম ছেড়ে মোট 5টি গ্রামের উপরে তার বরণ তাণ্ডব চালায়, আর বেদানা 5টি গ্রাম থেকে অনেক মানুষকে খেয়ে ফেলেছে। আর বেদানা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, অনেকটাই শক্তিশালী হয়ে যাওয়ার ফলে বেদানা আবারও লক্ষ্মীপুর গ্রামে ফিরে এসেছে। লক্ষ্মীপুর গ্রামকে নিজ হাতে ধ্বংস করবে বলে। আর এখন যদি শয়তান বেদানাকে আমরা আটকাতে না পারি, তাহলে মোট 6টা গ্রাম বেদানা শ্মশানে পরিণত করে ফেলবে। অসীম, তুমি শীঘ্রই এই গ্রামের উদ্দেশ্যে রওনা দাও। তা না হলে কিন্তু এই গ্রামকে আমরা মুক্ত করতে পারবো না, বাঁচাতে পারবো না। সামনে 2 পূর্ণিমায়, এই পূর্ণিমার রাতেই বেদানাকে আমরা তার রাজ্যে ফিরিয়ে দিব। আমি অনেকটা সময় ধরে বিশালের কথা চুপচাপ শুনছিলাম। এবার বিশালকে উদ্দেশ্য করে বললাম, বিশাল, এই শয়তান বেদানা তো অনেক বেশি শক্তিশালী, আর আমরা এর শক্তির সাথে তো কোনোভাবেই পেরে উঠতে পারবো না। তাহলে কিভাবে শয়তানকে পাতালে পাঠাবো? বিশাল তখন বলল, পারবো না, এই কথা বলা যাবে না অসীম। আমাদেরকে পারতে হবে, কারণ আমাদের হাতে 6টি গ্রামবাসী আমাদের দিকে তাকিয়ে আছে, আর এই 6টি গ্রাম আমাদেরকে বাঁচাতেই হবে। আমি বললাম, ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি আগামীকাল সকালে আমার বন্ধু বিধানকে নিয়ে লক্ষ্মীপুর গ্রামে যাব। বিশাল তখন বলল, বন্ধু অসীম, তুমি একা কখনো যাবে না, তোমার সাথে সাইফুল, সালাম, সিলাহাতকে সাথে রাখবে, কথাটা মনে রেখো। আর আমি এখন চলে যাচ্ছি, সময় মতো আমি আসব। এই কথা বলে বিশাল সেখান থেকে চলে যায়, আর আমিও সাথে সাথে সিলাহাতকে স্মরণ করি। কিছুক্ষণ পর সিলাহাত যখন আমার কাছে আসে, ঠিক তখনই যেন আমার পুরো বাড়িটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকে, আর চারিদিকে যেন সুগন্ধিতে ভরে ওঠে, আর বাতি ফেটে একটা জিন বেরিয়ে আসে। আর সেই জিন হলো আমার এক বন্ধু সিলহাত। আমার কাছে এসে বলল, গুরুদেব, আমাকে কেন রেখেছেন? আমি সিলহাতকে সমস্ত ঘটনা খুলে বললাম, আর সিলহাত এটাও বললাম যে খুব শীঘ্রই আমার বন্ধু বিধানকে খবর পাঠায় যে বেদানা আবারও ফিরে এসেছে। আমরা আগামীকাল লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেব, যাতে করে বিধান সঠিক সময় মতো চলে আসতে পারে বাড়িতে।
সিলাত আমার কথা সবকিছু শুনে বিধানকে রীতিমতো খবর পাঠালো, আর বিধানকে সমস্ত ঘটনা খুলে বলে। পরের দিন সকালে বিধান আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকতে থাকে। আমিও বাইরে বের হয়ে এসে দেখলাম আমার বন্ধু বিধান আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি বিধানকে কিছু বলতে যাব, বিধান তখন আমাকে চুপ করে বলল, অসীম, আমি সবটা জানি, তোকে আর নতুন করে কিছু বলতে হবে না। আমরা আর দেরি করবো না, এখনই রওনা দেবো, বুঝতে পেরেছিস? আমিও বিধানকে বললাম, ঠিক আছে, আমাদের দেরি করা যাবে না, চল আমরা এখন রওনা দেবো। এই কথা বলে আমরা দুজনে সেখান থেকে লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা যখন লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে চলে আসি, ঠিক তখনই আমরা দেখতে পাই লক্ষ্মীপুর গ্রামে ঢোকার প্রবেশ রাস্তায় বিশাল আকারের 6টা দানব দাঁড়িয়ে আছে, আর সেই দানব লক্ষ্মীপুর গ্রামকে পাহারা দিচ্ছে, যাতে করে ওই লক্ষ্মীপুর গ্রামে কোনো তান্ত্রিক বা কবিরাজ যেতে না পারে। এবার বিধান আমাকে উদ্দেশ্য করে বললো, অসীম, দেখেছিস লক্ষ্মীপুর গ্রামে যাওয়ার পথে কিন্তু 6টা দানব পাহারা দিচ্ছে, আর এই দানব আমাদের সহজে কিন্তু গ্রামে প্রবেশ করতে দিবে না, বুঝতে পেরেছিস? এবার আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, আমাদের সহজে যেতে না দেয় তাহলে কিন্তু 6টা দানবকে শেষ করে তারপর আমরা গ্রামে প্রবেশ করব। এবার বিধান আমাকে বলল, সে তো অবশ্যই, ঠিক 6টা দানব বেশি হয়ে যাচ্ছে না? এবার আমি একটু রেগে বললাম, বিধান, তোর যদি ভয় লাগে তো এখান থেকে ফিরে যা। এবার বিধান একটু হেসে দিয়ে বললো, আরে আমি ভয় পাবো কেন? আমি তো দেখছিলাম তুই ভয় পাস কিনা। এবার যখন আমরা ওই গ্রামে ঢুকতে যাবো, ঠিক তখনই সে 6টা দানব আমাদের সামনে এসে বলল, তোদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছিলাম রে। তোরা এসে গেছিস, অনেক ভালো হয়েছে, অনেক। এবার তোদেরকে আমরা 6 ভাই ভাগ করে খাবো। এবার বিধান প্রচন্ড রাগী কণ্ঠে বলল, শয়তান দানব, তোরা যদি আমাদের পথ না ছেড়ে যাস না তাহলে কিন্তু তোর ফল অনেক খারাপ হয়ে যাবে বললাম। তাই বলছি, ভালো ভালো বলছি, পথ ছেড়ে চলে যা, বুঝতে পেরেছিস? কিন্তু সেখান থেকে সে দানব বলে উঠল, ফল খারাপ হবে? আচ্ছা দেখা তো ফল কিভাবে খারাপ হয়। আমরা 6 ভাই যদি ইচ্ছা করি তাহলে এখনই 1 সেকেন্ডের ভেতরে তোদের দুজনকে আঙ্গুলের সাথে পিষে মারতে পারি, আর তোরা কিনা আমাদের হুমকি দিচ্ছিস। আচ্ছা দেখি আমাদের কিভাবে তোরা মারতে পারিস। এই কথা বলে একটা বিকট হাসি দিল, আর সে দানবগুলি হাসছে। ওই দানবগুলো হাসি দেখে রীতিমতো বিধান প্রচন্ড রেগে যায়, আর ওর বন্ধুকে স্মরণ করতে থাকে। কিছু সময় পর পুরো জায়গাটা রীতিমতো মুহূর্তে ঠান্ডা হয়ে গেল, আর চারদিকে কোনো ঝড় শুরু হয়ে গেল। আর সেই ঝড়ের ভেতর থেকে বেরিয়ে আসে নীরব। নীরব এসে বিধানকে বলল, বন্ধু, আমি জানতাম তুমি আমাকে ডাকবে, কিন্তু এত তাড়াতাড়ি জানতাম না। বিধান যখন কিছু বলতে যাবে ঠিক তখনই নীরব বলল, বন্ধু, আমাকে কিছু বলা লাগবে না, আমি সবটাই জানি, তুমি এইখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি দানবের কাহিনী শেষ করে আসি। নীরবই কথা বলে নীরব যেন দানবের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং দানবের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গেল। এভাবে অনেকক্ষণ পর তাদের যুদ্ধ চলতে লাগলো, কিন্তু নীরব যেন শয়তান দানবের সাথে পেরে উঠতে পারছিল না। ঠিক তখনই আমি বুঝতে পারি যে নীরব হয়তো বা সাহায্য লাগবে। আমার দেরি না করে আমার বন্ধু সিলাতকে স্মরণ করলাম। সিলাতের সে কোনো কথা না বলে সিলাত নীরবকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, আর দুজনে একসাথে যুদ্ধে লিপ্ত হলো। আর এদিকে নীরব আর দানবকে রীতিমতো মাথা টেনে 2 ভাগ করে দিতে লাগলো। এইভাবে 6টা দানব শেষ করে দুইজন আমাদের কাছে এসে বলল, গুরুদেব, আপনি এখন ভেতরে যেতে পারেন, আপনার পথ সুরক্ষিত আছে। এবার আমরা যখন গ্রামের ভিতরে ঢুকতে যাবো ঠিক তখনই আমরা একটা হাসির আওয়াজ শুনতে পাই, একটা বিকট হাসি। এই হাসিটা এতটাই বিকট ছিল, এই হাসির আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায় তত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল শুধু শ্মশানে পরিণত হয়ে আছে। আর একটা গায়েবী কণ্ঠস্বর বলে উঠল, তাদের জন্য অপেক্ষা করছিলাম আমি, তোরা এসেছিস, অনেক ভালো হয়েছে। আগে তোদের রক্ত পান করব, তারপর গ্রামবাসীদেরকে। এই বলে আবার একটা বিকট হাসিতে মেতে উঠল, আর আমাদেরকে বলল, চলে আয়, গ্রামের ভেতরে চলে আয়। এই কথা বলে সে বাতাসের সাথে মিলিয়ে যায়, আর পুরো পরিবেশটা যেন স্বাভাবিক হয়ে যায়। তখন আমি আর বিধান দুজনে সেই গ্রামের ভিতরে প্রবেশ করলাম। আর কিছুটা দূর যাওয়ার পর দেখতে পাই আমার বন্ধু জয় একটা বট বৃক্ষের নিচে বসে আছে। আর আমাদের দুজনকে দেখে জয়ের এক চিলতে হাসি ফুটে উঠল, আর আমাদের কাছে এসে বলল, বন্ধু, আমাদের সাহায্য
একজন। এই কথা বলে আমাকে আর বিধানকে জড়িয়ে ধরল। এবার আমি জয়ের মাথায় হাত রেখে বললাম, বন্ধু তোমার চিন্তা করা লাগবে না, আমি তো চলে এসেছি, যা হয় আমরা দেখে নিব। এই কথা বলে রীতিমতো আমরা যেখানে জয়ের বাসায় চলে যাই, আর জয়ের বাসায় যে ভাবতে থাকি এই শয়তান ভেদালাকে কিভাবে শেষ করা যায়। এবার বিধান আমাদের কাছে এসে বলল, অসীম, আমাদের যখন বয়স কম ছিল আর সত্যি অনেক বেশি ছিল, তখন এই শয়তান ভেদালাকে আমরা হারাতে পারিনি। এখন কিন্তু আমরা বুড়ো হয়ে গেছি, এখন কি শয়তান ভেদালাকে হারাতে পারবো? এবার আমি বিধানকে বললাম, বিধান, এই শয়তান ভেদালাকে আমরা হারাতে পারবো কিনা জানি না, কিন্তু বন্দি তো করতে পারবো। এই কথা বলে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা বাইরে গিয়ে দেখতে পাই কিছু মানুষ এর ডর ও কঙ্কাল সামনে পড়ে আছে। এবার জয় আমাকে বলল, বন্ধু, এই শয়তান ভেদালাকে আমাদের খুব শীঘ্রই বন্ধ করতে হবে, না সমস্যা হয়ে যাবে, পুরো গ্রামবাসীকে বাঁচাতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, দেখি আমার বন্ধু বিশালকে ডাকি, বিশালের কাছে যাই, জিজ্ঞেস করি দেখি কি করা যায়। এই কথা বলে আমি রুমে চলে আসি আর বিশালকে আহ্বান করতে থাকি। কিছু সময় পর দেখতে পায় পুরো আকাশটা যেন আলোকিত হয়ে উঠলো, আর পুরো ঘরটা যেন মিষ্টি সুগন্ধে ঘরটা ভরে উঠেছে, আর আকাশ ভেদ করে যেন একটা আলোক রশ্মি মাটিতে পড়লো, আর সেই আলোক রশ্মি থেকে বেরিয়ে এসলো বিশাল বন্ধু বিশাল। এবং বিশাল বেরিয়ে এসে আমাকে বলল, অসীম, কি হয়েছে তোমার মুখে এত ভর ছাপ কেন? এমন আমি বললাম, বিশাল, ভয় কেন পাবো না, আজকেও বাসার সামনে কতগুলো ডর কঙ্কাল পড়ে আছে, এইভাবে যদি শয়তান ভেদালা সবাইকে মারতে থাকে তাহলে তো গ্রাম দু একদিনের ভিতরে শ্মশান হয়ে যাবে। বিশাল যেভাবে হোক এই শয়তানকে বন্দি করতেই হবে, তা না হলে ও কিন্তু একেবারে শেষ করতে হবে। এবার বিশাল বলল, অসীম, সব সময় একটা জিনিসকে অনেকটা সহজ করে দেখো, আর এই জন্য সব সময় সহজ ভাবে এই কথাগুলো তুমি বলতে পারো। তুমি কি জানো এই শয়তান ভেদলা এখন কতটা শক্তিশালী হয়ে উঠেছে? আর এই শয়তান এখন আর একা নয়, এর সাথে আছে এই শয়তানের ভাই বেতাল। আর এই বেতালাকে বন্দি করা এক পর্যায়ে অসম্ভব হয়ে দাঁড়াবে, কিন্তু আমরা এই শয়তানের সাথে যেভাবে হোক বন্দি করব বা শেষ করে দেব। তুমি কোনো চিন্তা করবে না, আগামী শনিবার রাতে এই দুজনের কাহিনী আমি চিরতরে শেষ করে দেব। তবে তোমার একটা কাজ করতে হবে, তোমার গুরুদেবকে এখানে আনতে হবে, আর তোমার গুরুদেবের প্রয়োজন হবে, কারণ এই পূর্ণিমার রাতে এদেরকে বন্দি করতে হবে, একটা মহাযজ্ঞ করতে হবে, আর মহাযজ্ঞ করতে হলে তোমাদের গুরুদেবকে অবশ্যই প্রয়োজন হবে, আর তুমি এখনই তোমার গুরুদেবকে আসতে বলো এই গ্রামে। এই কথা বলেন বিশাল সেখান থেকে চলে যায়, আর আমি জয় আর বিধানকে ডেকে সমস্ত ঘটনা বললাম। বলার পর জয় বিধানকে বলল, বিশাল যখন বলেছে তার মানে তোমাদের গুরুদেবের সাথে অবশ্যই প্রয়োজন হবে, অবশ্যই গুরুদেবকে প্রয়োজন হবে, আর তোমাদের গুরুদেবকে এখনই খবর পাঠাও যাতে করে আজকের ভেতরে তোমাদের গুরুদেব আসতে পারে। এবার আমি চিলহাতকে স্মরণ করতে থাকি। কিছু সময় পর চিলহাত আমার কাছে আসে, আর আমি চিলহাতকে সমস্ত কিছু বলার পর চিলহাত আমাকে বলল, আচ্ছা গুরুদেব, আমি এখনই যাচ্ছি বড় গুরুর কাছে, আর ওনাকে আমার সাথে করে নিয়ে আসবো। এই কথা বলে চিলহাত সেখান থেকে চলে যায় আমার গুরুদেবকে নিয়ে আসার জন্য, আর আমরা তিনজন মিলে পুরো গ্রামটাকে বন্ধ করে দিই যাতে করে কোনো অপশক্তি গ্রামের উপরে আক্রমণ না করতে পারে। এভাবে সারাটা দিন কেটে যায়, আর ঠিক রাতের মধ্যে বাইরে থেকে আমার নাম ধরে কে যেন ডাকছিল। আমি বের হয়ে এসে দেখি আমার গুরুদেব দাঁড়িয়ে আছে আর আমার নাম ধরে ডাকছে। আমি দেখার সাথে সাথে গুরুদেবের কাছে যাই এবং গুরুদেবকে একটা প্রণাম করে ভেতরে নিয়ে আসি। আর গুরুদেব প্রথম দিকে সমস্ত ঘটনা পুরোপুরি থাকে। গুরুদেব সবটুকু শোনার পর এবার আমাকে বলল, অসীম, তোমার বন্ধু এটা কি করেছে? তোমার বন্ধু কি জানতো না এই শয়তানকে আহ্বান করলে আর এই শয়তান যদি একবার পৃথিবীতে আসতে পারে তাহলে এই শয়তান আর কখনো নরকে ফিরে যাবে না? এটা জানার পরে তোমার বন্ধু কেন এই শয়তানকে আহ্বান করলো? আমি বললাম, গুরুদেব, এটা তো বুঝতে পারছি না, যদি জয় বুঝতে পারতো তাহলে হয়তো বা এরকমটা করতো না, আর ভুল তো মানুষই করে, আর জয় সে ভুলটাই করে ফেলেছে। যাই হোক গুরুদেব, এখন আমাদের আর কি করার আছে আপনি বলুন গুরুদেব, আমাকে বলুন। তখন গুরুদেব বলল, এখন আর কিছুই করার নেই, যা করার পূর্ণিমার রাতে করতে হবে। আর শোনো বেটা, তোমার
আমাদেরকে একটা কাজ করতে হবে। এই পূর্ণিমার রাতে একটা মহাযজ্ঞ করতে হবে, আর এই যজ্ঞের জন্য একটা জিনিসের প্রয়োজন হবে। সেই জিনিসগুলো তোমরা তোমার কাছে নিয়ে রাখবে, আর বাকিটা যা করা লাগবে আমি করব। এই কথা বলে গুরুদেব ঘরের একটা কোণে বসে ধ্যান মগ্ন হয়ে গেল। আর পরের দিন সকালে আবার গুরুদেবকে নিয়ে আমি পুরো গ্রামটাকে ঘুরে ঘুরে দেখাতে থাকি। আর গুরুদেব পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখলো ও আমাকে বলল, আসিয়া, এই গ্রাম তো আর গ্রাম নেই, এই গ্রামটা একটা নরকে পরিণত হয়েছে, নরক। আর এই গ্রামের প্রতিটা মানুষ নরকের বাসিন্দা হয়ে গেছে। আমাদের খুব শীঘ্রই গ্রামকে বাঁচাতে হবে, তা না হলে জানি না গ্রামের মানুষকে বাঁচাতে পারবো কিনা। সম্ভব হয়তো হবে না। এই কথা বলার পরে আমি আর গুরুদেব ওখান থেকে চলে আসি। আর ঘরের ভিতরে বসে বন্ধুকে রীতিমতো বন্ধু জিন বিশালকে স্মরণ করলাম। কিছু সময় পর বিশাল আমাদের কাছে এসে বলল, গুরুদেব প্রণাম দিবেন। অসীম, গুরুদেবকে সবকিছু বলেছ? আমি বললাম, হ্যাঁ সবটা বলেছি। আবারও বিশাল বলল, গুরুদেব আপনাকে কি জন্য এখানে ডেকেছে তা হয়তো আপনি জানেন। এবার গুরুদেব একটু হেসে দিয়ে উঠল আর বলল, আমি জানি তুমি আমাকে কেন ডাকছো। এবার বিশাল বলল, তাহলে গুরুদেব আপনাকে আর নতুন করে কিছু বলা লাগবে না, আপনি সবই তো জানেন আপনার এখানে কি কি করতে হবে। গুরুদেব বলল, বিশাল, তোমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমি দেবরাজ তান্ত্রিক এসে গেছি। আমার জীবন দিয়ে হলেও আমি গ্রামকে বাঁচাবই। ঘটনা থেকে একটু ফিরে আসি। বিরক্ত করার জন্য দেবরাজ তান্ত্রিক হলো অসীম দাদুর গুরুদেব। তাহলে আবার ঘটনায় চলে যায়। বিশাল একটা মৃদু হাসি দিল আর বলল, আমি জানতাম গুরুদেব আপনি এটাই বলবেন, সেজন্যই আপনাকে ডেকে আনা। এই কথা বলে বিশাল সেখান থেকে চলে যায় আর গুরুদেব ধ্যানে বসে গেল। এভাবে কয়েকটা দিন কেটে যায়। আর কয়েকদিন পর চলে আসে সেই পূর্ণিমার রাত। আর ওই পূর্ণিমার রাতে ভেদালা এবং বেতালকে নরকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর আমার গুরুদেব আমাকে কিছু জিনিস আনতে বলেছিল। আমি সেগুলো নিয়ে গ্রামের বৌদ্ধখানে একটা যজ্ঞের আয়োজন করি। আর যজ্ঞটা বিশাল বড় ছিল। গুরুদেব যখন যজ্ঞে বসতে যাবে ঠিক তখনই তার আগে পুরো জায়গাটা গুরুদেবকে সুরক্ষিত করে দেয়, তো যাতে করে কোনো অপশক্তি গুরুদেবের কাছে যজ্ঞের ব্যাঘাত ঘটাতে না পারে। এবার গুরুদেব আসনে বসে সামনে অগ্নিকুণ্ড জ্বালিয়ে যজ্ঞের আয়োজন করলো আর যজ্ঞ করতে শুরু করলো। এইভাবে কিছু সময় যজ্ঞ করতে থাকে। হঠাৎ একটা সময় দেখতে পায় গুরুদেব মাটির নিচ থেকে প্রায় 15 ফিট উপরে ভাসছে আর অনেক জোরে জোরে মঞ্চ পড়ছে। এভাবে অনেকক্ষণ মঞ্চ পড়ার পর আমরা দেখতে পাই পুরো জায়গাটা যেন গরম হয়ে উঠেছে আর পুরো আশেপাশটা যেন পচা দুর্গন্ধে ভরে গেছে। আর হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ঝড়টা এতটাই ভয়ঙ্কর ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেকক্ষণ ভয়ঙ্কর ঝড় চলতে থাকে। একটা সময় পর রীতিমতো ঝড়টা থেমে যায় আর জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে দুইটা দানব, মহাদানব। আর সেই দানব দুটি এসে রীতিমতো বিকট একটা হাসি দিল আর আমাকে উদ্দেশ্য করে বলল, তোরা আবারও এসেছিস, তোদের কি জানের ভয় নেই রে? তোরা কি জানিস না আমি বেতাল, চাইলে তোদের এখনই শেষ করে দিতে পারে নির্বোধ। তোরা এতটাই নির্বোধ যে সবটা জানার পরেও তোরা আমার কাছে চলে এসেছিস বলার জন্য। যখন এতটাই সৎ তোদের বলার, তাহলে আয় সব কটা কাজ শেষ করে দিন। এবার আমার গুরুদেব চোখ খুলে বেতালকে উদ্দেশ্য করে বলল, শয়তান বেতাল, তুই কি জানিস না আমি কে? তুই যদি জানতিস আমি কে তাহলে কখনোই আমাদের মরার স্বপ্ন দেখাতিস না। এবার বেতাল একটু চিৎকার করে বলল, তুই তুই আবার কে? হয়তো বা হবি কোন এক চামচিকা, আর তোর মাথাটা চামচিকা আমার নতুন করে চেনা রাখবে। তুই আমাকে চিনে রাখিস, আমি হলাম বেতাল। তোদের তো আমি নিজে হাতে শেষ করব, কারণ তোরা আমার ভাইকে অনেক কষ্ট দিয়েছিস, অনেক বছর ধরে এই কুয়ার ভিতরে বন্দি করে রেখেছিস। আমার ভাইয়ের প্রতিশোধ আমি নিব। এই কথা বলে বেতাল এবং
বেদানা দুজনে আমাদের উপরে আক্রমণ করে বসলো। যখনই আমাদের উপরে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় চারদিকে তুফান শুরু হয়ে গেল, তুফান। আর আকাশ পাতাল চারদিকে যেন আলোকিত হয়ে উঠলো। আর আকাশ থেকে একটা আলোক রশ্মি খুব দ্রুত মাটিতে আছড়ে পড়লো। আর তার ভেতর থেকে বেরিয়ে আসলো আমার বন্ধু বিশাল। আর বিশাল সাথে করে আসে সে জিলহাদ, সালাম এবং সাইফুল। এই চারজন এসে রীতিমতো বেদালা এবং বেতালকে আক্রমণ করে বসে। আর এদের ভেতরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এভাবে একটা বিভীষিকাময় যুদ্ধ ছিল। এভাবে অনেকক্ষণ যুদ্ধ হতে থাকে। ঠিক তখনই আমার গুরুদেব আমাকে বলল, অসীম, তুমি এখনই এই আসনে এসে বসো। আর এদেরকে নরকে পাঠানোর জন্য আমাদের এখনই যজ্ঞ করতে হবে। এই কথা বলার সাথে সাথে আমি বিধান, জয় এবং গুরুদেব চারজনই যজ্ঞ করা শুরু করলাম। আর মন্ত্র পড়তে পড়তে রীতিমতো মাটি যেন ফাটতে শুরু করলো। আর বিশাল বড় একটা গর্ত হয়ে গেল। বেতাল এবং বেতালাকে দুজনকে সেই গর্ত থেকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই আমার বন্ধু জয় সেখান থেকে উঠে যায় এবং উঠে সামনে দাঁড়িয়ে যায় আর বলে, তোরা এই গ্রামকে অনেক জ্বালিয়েছিস, অনেক। এবার তোরা নরকে ফিরে যা। আর যদি কখনই পৃথিবীতে আসিস, আমরা কিন্তু নিজের হাতে হত্যা করব। ঠিক তখনই ভেদার একটা চিৎকার করে ওঠে আর বলে উঠল, সেই সুযোগ আর পাবি না। এই কথা বলে জয়ের হাতটা ধরে একটা টান দিয়ে সাথে করে নিয়ে যায়। আর তখনই গুরুদেব আমাদের উপরে চিৎকার করে ওঠে, তোমরা এখনই এখান থেকে চলে যাও, চলে যাও, তা না হলে তোমাদের নিয়ে যাবে শয়তান। এই কথা শুনে আমি যেই না সেখান থেকে উঠতে যাব, ঠিক সেই সময় আমার পা ধরে রীতিমতো টান মারে। আর আমি এক টানে ওদের সাথে চলে যেতে লাগি। ঠিক তখনই বিশাল কোথা থেকে এসে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো আর তাদের হাত থেকে আমাকে ছাড়িয়ে নিল। আর বিশাল তাদের সাথে আবারও যুদ্ধ করতে লাগলো। এভাবে ওদের সাথে আমার যুদ্ধ পেতে চায়, বিভৎস এক যুদ্ধ। কিছু সময় পর গুরুদেব সেই মঞ্চ পড়ে একটা গঙ্গার জল নিয়ে সেই গর্তের উপরে ছিটিয়ে দিতে থাকে। আর আস্তে আস্তে সেই গর্তটি বন্ধ হয়ে যায়। বন্ধ যখন প্রায় শেষ মুখে, এমন সময় বিধান সেখান থেকে চলে যায়। আর বেতাল সুযোগ বুঝে বিধানকে তার সাথে করে নিয়ে চলে যায়। আর পুরো জায়গাটা যেন আবারও ভরাট হয়ে যায়। আর সেই শয়তান চিরকালের জন্য নরকে চলে যায়। আর আমিও অনেকটাই আহত হয়ে যায়। আর আমার গুরুদেব অনেকটাই ক্লান্ত হয়ে যায়। এবার বিশাল আমাদের সামনে এসে বলল, অসীম, তোমার কোথাও লাগেনি তো? আমি বিশালকে বললাম, না না, তেমন কোনো সমস্যা হয়নি। এবার বিশাল বলল, তাহলে এবারের মতো এই শয়তানকে শেষ করে দিয়েছি। আর এই শয়তানরা কখনো ফিরে আসতে পারবে না। তুমিও করে দেবে, পুরো গ্রামটাকে বন্ধ করে দাও, যাতে করে আর কোনো অপশক্তি কখনো না আসতে পারে। আর গ্রামবাসীকে অবশ্যই বলবে এই জঙ্গলটা কেটে ফেলতে, আর এই কুয়াটা অবশ্যই ভেঙে ফেলে। তাহলে এখন আমি আসি, ভালো থেকো। এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর আমরা গ্রামবাসীর সবকিছু সেখান থেকে বলে চলে আসি এবং গ্রামটাকে বন্ধ করে দিই। বুঝলি দাদু ভাই, জয়ের একটা ভুলের জন্য কত জীবন যে চলে গেল। আমার বন্ধু বিধান, জয়, তারাও হারিয়ে গেল। আচ্ছা দাদু ভাই, অনেক রাত হয়ে গেছে, এখন চলে যান। আমি এখন অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো। আমি সুস্থ হলে অন্য একদিন আসিস, কেমন? আমি তোকে আরেকদিন আরেকটা গ্রামের গল্প শোনাবো। এটা গল্প নয়, বাস্তব ঘটনা। পরে একদিন আসিস, শোনাবো আনে। তো প্রাণ প্রিয় জেফরি ভাই, আজকের ভেদালার গল্পের শেষ পার্ট এখানে, শেষ ঘটনা। জানি না ঘটনাটা কিরকম হয়েছে বা আপনাদের মনের মতো হয়েছে কিনা। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালো বলবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ। নতুন ঘটনা নিয়ে আসবো আমি, ইমন বিশ্বাস। আবারও ফিরে আসবো। ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশকে।